শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাস্থ্য জিজ্ঞাসার দরবারে। এবং স্বাস্থ্য জিজ্ঞাসা মানেই প্রতি সোমবার রাত ৮টা, স্বাস্থ্য জিজ্ঞাসা মানেই আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের এই উদ্যোগ, যে উদ্যোগের উদ্দেশ্য কিন্তু একটাই, তা হলো সুস্থতা। সুস্থ থাকেন যাতে আমাদের সকল শ্রোতা বন্ধুরা, তার পরিজন, পারিপার্শ্ব, প্রতিটা মানুষ, সেই উদ্দেশ্যেই আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অবহিত করার, কিছু জানানোর, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আসার। আজও তেমনই একদিন আমরা জানবো আজ এমন একটি বিষয় নিয়ে যেটি সেই অর্থে দেখতে গেলে প্রায় হর ঘর কি কাহানি বলা যায়। ঘরে ঘরে রয়েছে এই সমস্যা, এবং যার একবার প্রথম জানা যায় এই অসুখটি হয়েছে, তার জীবন প্রায় গেল গেল হয়ে যায়, যে না জানি কত কিছু বাদ চলে যাবে, খাওয়া দাওয়া নানান কিছু জীবন থেকে। আদৌ কতটা ভয়ঙ্কর বা কতটাই বা তাকে জয় করা সম্ভব? ব্লাড সুগার, রক্তে চিনির পরিমাণ বলুন, রক্তে সুগারের পরিমাণ বলুন, তার বেড়ে যাওয়াটা একটা সমস্যা তো বটেই। তাকে ঘিরে নানান ধরনের রোগ, চিকিৎসা আছে অনেক, রয়েছে অনেক মিথও। আমরা সেই মিথগুলো বাদ দিই, বরং মিথ এবং মিথ্যে থেকে ছেঁকে নিয়ে সত্যিগুলো জানব। কি করব, কি করব না, কি কি করা উচিত, কেন করা উচিত, সব জেনে নেব। কারণ আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক, অধ্যাপক, এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তার রানা ভট্টাচার্য। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। ডাক্তারবাবুকে পেয়েছি যখন, আমি তো জিজ্ঞেস করবই আমার যা যা মনে হচ্ছে, আমার মনে যা যা প্রশ্ন আসছে ব্লাড সুগার নিয়ে, রক্তে শর্করার মাত্রা নিয়ে। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, রক্তে শর্করা বা ব্লাড সুগার বিষয়টা কি? ঠিক, এটা তো ব্লাড সুগার একটা খুব প্রচলিত নাম, যেটাকে আমরা পোশাকি নাম বলি ডায়াবেটিস মেলাইটাস। বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি যে রক্তে সুগারের মাত্রা একটা নির্দিষ্ট লেভেলের উপরে চলে গেলে তাকে ডায়াবেটিস বলে। কিন্তু আসলে এটা শুধুমাত্র সুগার নয়, এটা আমাদের বডির যে মেটাবলিক এনভায়রনমেন্ট, অর্থাৎ যে দেহের মধ্যে যে বিভিন্ন ধরনের মেটাবলিজমের ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এই ডায়াবেটিসে। অর্থাৎ যে রক্তে যে চর্বির পরিমাণ, যে আমাদের ব্লাড প্রেশার এবং আরও বিভিন্ন নানা রকম রিলেটেড বিষয়, সেগুলো সব একসাথে নিয়েই ডায়াবেটিস। তবে সেটার প্রধান প্রকাশ বলতে গেলে যে রক্তে সুগার বা চিনির মাত্রা বা শর্করার মাত্রা নির্দিষ্ট লেভেলের উপরে বেড়ে যাওয়া। তাহলে এই যে নির্দিষ্ট লেভেল বা তার থেকে বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়ার কারণটা কি? তার আগে আসবো লেভেলটা কি, অর্থাৎ কোন মাত্রাটা থাকলে মনে হবে যে আচ্ছা সব ঠিকঠাক আছে। ঠিক, এটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। নির্ভর করে দু তিনটে মাত্রার ওপর। যেরকম প্রথমে আমি যদি বলি খালি পেটে ব্লাড সুগার, তো খালি পেটে ব্লাড সুগার নর্মাল কতটা না 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকলে। আর ডায়াবেটিস কোনটা না খালি পেটে যদি 126 বা তার বেশি হয়, তাহলে 100 থেকে 126 বিষয়টা কি না এটাকে বলা হয় প্রি ডায়াবেটিস। এটা হচ্ছে ডায়াবেটিস আসার প্রাক লক্ষণ। সেই রকমই আমরা আরেকটা টেস্ট করি, যেটা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে তার 2 ঘন্টা বাদে রক্ত দিয়ে। তো সেটাও একইভাবে যদি 140-এর নিচে থাকে সেটা নর্মাল, 200 বা তার বেশি থাকলে সেটা অ্যাবনর্মাল, আর 141 থেকে 199 এর মধ্যে হলে সেটা আবার প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস। এই দুটো ছাড়াও তৃতীয় একটা টেস্ট আছে, যাকে বলা হয় HbA1c, অর্থাৎ এটা গড় সুগার। তো এটা দিয়েও আমাদের ডায়াবেটিস ডিফাইন করা হয়। অর্থাৎ এটা যদি 5.4% এর নিচে থাকে তাহলে এটা নর্মাল, 5.7 থেকে 6.5 অবধি হচ্ছে প্রি ডায়াবেটিস, আর যদি সেটা 6.5 এর বেশি হয় তাহলে আবার হয়ে গেল সেটা ডায়াবেটিস। এই তিনটে ছাড়াও আর একটা ডেফিনেশন আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলেই আমরা বলতে পারি ডায়াবেটিস। সেটা কি না, কারুর, আমরা পরে আসবো অবশ্য ডায়াবেটিসের লক্ষণ নিয়ে, তো কারুর যদি খুব প্রমিনেন্ট লক্ষণগুলো থাকে, যে বারবার বাথরুম যেতে হচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এগুলো একসাথে হচ্ছে, যেগুলো ডায়াবেটিসের খুব টিপিক্যাল লক্ষণ, খুব কমন নয় যদিও, সেটা আমি আবারও পরে আসবো। তো এই টিপিক্যাল লক্ষণগুলোর সাথে যে দিনের যে কোনো সময় যদি রক্তে গ্লুকোজের পরিমাণ 200 বা তার বেশি থাকে,
তাহলেও আমরা বলতে পারি ডায়াবেটিস। তাহলে আমরা এই ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস এটাকে আমরা এই 4 ভাবে আমরা ডিফাইন করি সাধারণত। তবে একটা এখানে বলে রাখার, এই ডেফিনিশন কিন্তু কখনোই গুলিয়ে ফেলবেন না যে সুগার কন্ট্রোল কতটা করতে হবে তার সাথে। কন্ট্রোল করার মাত্রা কিন্তু একদম আলাদা, সেটা কিন্তু এই নর্মাল প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের সাথে সম্পর্ক নেই, সেটা কিন্তু আমরা অন্যভাবে ডিফাইন করি। সেটা আমরা যখন হয়তো ডায়াবেটিসের চিকিৎসা আলোচনা করব তখন আমরা সেই লেভেলটা আলোচনা করব। বেশ, প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে অর্থাৎ যদি আমরা ফাস্টিংয়েই ধরি খালি পেটে 126-এর বেশি হলো মানে ডায়াবেটিস, তার 100 থেকে 126 অব্দি প্রি ডায়াবেটিকের মধ্যে এই রেঞ্জে যারা থাকছেন তাদের কি তার মানে এটাই যে তার ডায়াবেটিস হয়ে যাবেই? না, একদমই নয়। এটা জানার যেটা সুবিধে সেটা হচ্ছে আমরা জানতে পারলাম যে তার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সুতরাং আমি যদি তখন থেকে আমি যদি লাইফস্টাইল বা জীবনশৈলীর আমি যদি যথাযথ পরিবর্তন করতে পারি তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। 1, 2 নম্বর হচ্ছে আমি যেহেতু জানি তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, আমি তার যে রুটিন স্ক্রিনিং ব্লাড টেস্টে সেটা হয়তো আরেকটু ফ্রিকোয়েন্টলি করবো। মানে আমি হয়তো বছরে বছরে করবো, যেটা হয়তো কারো নর্মাল 30 বছর বয়সের ওপর বয়স, তাদের ক্ষেত্রে আমরা বলি সাধারণত 2 থেকে 3 বছর বাদে বাদে সুগারটা টেস্ট করা। কিন্তু কারোর প্রি ডায়াবেটিস হলে আমরা কিন্তু এই টেস্টের ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিতে বলি, রুটিন টেস্টের ফ্রিকোয়েন্সি। কারণ আমরা সবসময় চাই যে ডায়াবেটিস হওয়া থেকে আটকানো, এবং যদি বা ডায়াবেটিস হলো সেটা কিন্তু একদম আর্লি স্টেজে ধরতে পারা, যাতে আমাদের ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাগুলো কম হয়। জটিলতার কথাগুলো তো নিশ্চয়ই আসতেই হবে। তার আগে আসি একটু লক্ষণের ক্ষেত্রে, অর্থাৎ সব সময় যে আমরা এতটা সচেতন তা তো নই যে বছর বছর একবার গিয়ে সমস্ত টেস্ট করিয়ে নিলাম, কোনো একটা অসুবিধে না হলে আমরা অমুখ তেমন হই না, হওয়া উচিত যদিও। তাহলে লক্ষণগুলো কি 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 দেখলে বুঝবো যে এবার আমায় একটু গিয়ে রক্ত পরীক্ষা করা দরকার, ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার? ভীষণ গুরুত্বপূর্ণ এবং আবার খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। তো আমি একটু আগে একবার ছুঁয়ে গেছিলাম বিষয়টা, যে ডায়াবেটিসের কিছু কিছু খুব টিপিক্যাল লক্ষণ আছে। অর্থাৎ এই যে বারবার বাথরুমে উঠতে হচ্ছে, যেতে হচ্ছে, ইউরিনেশন অনেক বেশি হচ্ছে, জল তেষ্টা পাচ্ছে খুব, ওজন কমে যাচ্ছে, বারবার খিদে পাচ্ছে, কোথাও কেটে গেলে সেটা সহজে শুকোচ্ছে না, খুব দুর্বল একটা ভাব হচ্ছে, এগুলো সবই ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে এই লক্ষণগুলো দেখা গেছে কিন্তু গড়ে প্রতি 10 জনের মাত্র 3 জনের হয়। অর্থাৎ 10 জনের প্রতি 7 জনের কোনো লক্ষণ সেরকম নাও থাকতে পারে। এবং এখানেই আমাদের গুরুত্ব আসে রুটিন স্ক্রিনিং এর। এই যে আমি একটু আগে বলছিলাম যে 30 বছর বয়স হলে আমাদের দেশে সবারই অন্তত 3 বছর বাদে বাদে ব্লাড সুগার টেস্ট করা উচিত, এবং সেটা প্রি ডায়াবেটিস রেঞ্জে গেলে আরো ফ্রিকোয়েন্টলি টেস্ট করা উচিত। কারোর যদি বাবা মার সুগার থাকে তার আরেকটু আগে থেকে বা আরেকটু বারবার টেস্ট করা, যদি কারোর ব্লাড প্রেশার হাই থাকে, যদি কারো হার্টের কিছু বিশেষ অসুখ থাকে, যদি কারোর ওজন বেশি থাকে, সেসব ক্ষেত্রে হয়তো একটু আগে থেকেই সুগার টেস্ট করা, ব্লাড সুগার টেস্ট করা শুরু করা উচিত, কোনো সিমটম না থাকলেও। কারণ আবারও বলছি, প্রতি 10 জনে 7 জনের কোনো সিমটম না থাকতে পারে, তাদের প্রথম লক্ষণ হতে পারে যে সুগার সংক্রান্ত কোনো জটিলতা। যেই কারণেই ডায়াবেটিস এই রোগটাকে সাইলেন্ট কিলার বলা হয়, যে সিমটম ছাড়াও বিভিন্ন অর্গানের ক্ষতি করতে পারে। এবারে একটু এই ক্ষতির দিকে আসি, যে ধরা যাক যে আমার তেমন কোনো সিমটম নেই, আমি জানতে পারছি না, অনেকটা বেড়ে গেল ব্লাড সুগার। আবার এমনও হতে পারে যে জানেন তিনি ওষুধও খাচ্ছেন কিন্তু নিয়মিত খাচ্ছেন না, কখনো দেখলেন ঠিক আছে নিজে থেকেই বন্ধ করে দিলেন, এই তো নর্মাল রেঞ্জে আছে। ডায়াবেটিস ক্ষতি কি কি করে ফেলতে পারে? ঠিক, আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডায়াবেটিসের আমি সবসময় চেষ্টা করি যারা ডায়াবেটিস আক্রান্ত আমার কাছে এসেছেন চিকিৎসার জন্য, প্রথমেই বলা যে আমরা ডায়াবেটিসের চিকিৎসা কেন করছি এইটা জানা খুব জরুরি। কারণ আমি একটু আগেও বলেছি যে 10 জনে 3 জনের সিমটম হয়, তারা এসছেন, তাদের চিকিৎসা করলে সিমটম কমে যাচ্ছে, সেটা তো খুব অবভিয়াস, যে কোনো রোগেই হয়। আমাদের জ্বর হলো, ডাক্তারবাবুর কাছে গেলাম, কোথাও ব্যথা লাগলো, গেলাম, একটা ওষুধ খেলাম, কমলো, সেরে গেল। ঠিক। কিন্তু বাকি 7 জন, তাদের কেন চিকিৎসা প্রয়োজন এটা তাদের জানাটা অত্যন্ত দরকার। না হলে কিন্তু আমরা দেখি যে চিকিৎসায় ধারাবাহিকতা কখনোই থাকে না এবং তাদের জটিলতা বাড়ে। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝানো যাবে। আমরা যদি দেখি যে এই যে মানুষের অন্ধত্ব, তার প্রধান কারণ পৃথিবী জুড়ে হয়তো ছানি এবং তার সংক্রান্ত জটিলতা। দ্বিতীয় কারণ কিন্তু ডায়াবেটিস।
সেরকম আমরা দেখেছি যে কারোর যদি পা কেটে বাদ যায়, তার প্রথম কারণ পৃথিবী জুড়ে হচ্ছে অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য অ্যাক্সিডেন্ট। দ্বিতীয় কারণ কিন্তু ডায়াবেটিস। আমরা যদি দেখি যাদের কিডনি নষ্ট হয়ে ডায়ালিসিস হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, তার একটা প্রধান কারণ 60%, 60% মানুষ যাদের ডায়ালিসিস হচ্ছে তাদের কিডনি নষ্ট হয়েছে ডায়াবেটিসের জন্য। এটা এতটাই কমন। এছাড়াও হার্ট অ্যাটাক, পায়ের নার্ভ বা অন্যান্য জায়গার নার্ভের ড্যামেজ, মানে বিভিন্ন রকম সেক্সুয়াল প্রবলেম, নানা ধরনের সমস্যা কিন্তু ডায়াবেটিসে হতে পারে এবং সেটা কোনো প্রাথমিক সিমটম ছাড়াও হতে পারে। আবারও সেখানেই সাইলেন্ট কিলারের ব্যাপারটা আসছে। সুতরাং একদম মাথার চুল থেকে পায়ের নখ অবধি বিভিন্ন কমপ্লিকেশন, বিভিন্ন অর্গানের কমপ্লিকেশন কিন্তু ডায়াবেটিস থাকলে বহুগুণ সেটা বেড়ে যেতে পারে। এবারে আসি, দোষ কারো নয় গো মা বলবো, নাকি আমাদের নিজেদের কোনো দোষ রয়েছে? মানে এমন কোনো লাইফস্টাইলের পরিবর্তন বা আমাদের নিজের কোনো অভ্যেস যে কারণে ডায়াবেটিস হতে পারে, নাকি ওই দোষ কারো নয় গো মা কার হবে বলা যায় না? এটা কিন্তু খুব জটিল একটা বিষয়, এক কথায় এটা উত্তর দেওয়া যাবে না। তবে খুব সহজে বলার চেষ্টা করি যে এই কেন আমার ডায়াবেটিস হলো, এটা অবশ্যই যার হয়েছে পুরোটা তার হাতে নেই, যদিও অনেকটাই আছে। অর্থাৎ প্রথম বিষয় হচ্ছে আমাদের তাহলে জানতে হবে যে ডায়াবেটিস কত ধরনের হয়। তো ডায়াবেটিস কিন্তু বিভিন্ন ধরনের আছে। অন্তত আমি যদি খুব ব্রড ক্লাসিফিকেশনও করি তাহলে অন্তত 30 থেকে 40 ধরনের ডায়াবেটিস আছে। সে কি কথা! একদমই। এবং তাকে আমরা মোটামুটি 4টে মেজর ভাগে ভাগ করি। একটা গ্রুপকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস, যেটা হয়তো ওই বয়স সন্ধির সময় সব থেকে কমন, কিন্তু আরো ছোটবেলা থেকে শুরু করে একদম বেশি বয়স পর্যন্ত যে কোনো বয়সে হতে পারে, যেখানে আমাদের দেহে প্যানক্রিয়াসের বিটা সেল যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেটা ড্যামেজ হওয়ার জন্য একদম ইনসুলিন বডিতে তৈরি হয় না। সেটা কিন্তু খুব একটা কিছু করার নেই প্রিভেন্ট করার মতো এখন অবধি। কিছু কিছু চিকিৎসা আছে আর্লি, কিন্তু সেগুলো খুবই এক্সপেরিমেন্টাল, খুব খরচ সাপেক্ষ এবং সেটাও খুব এফেক্টিভ নয়। সুতরাং এখানে কিন্তু যার হচ্ছে তার কোনো হাত থাকে না। 2 নম্বর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমি পরে আসবো। 3 নম্বর ভাগ হচ্ছে যে আদার স্পেসিফিক টাইপ, অর্থাৎ বিভিন্ন ধরনের স্পেসিফিক কারণে, যেরকম একটা জিনগত ডিফেক্ট, অথবা প্যানক্রিয়াসের রোগ যেটা ক্রনিক প্যানক্রিয়াটিস বলে, অথবা কোনো একটা ওষুধ যেরকম স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার জন্য ডায়াবেটিস, অথবা অন্য কিছু জেনেটিক কন্ডিশন যেখানে ইনসুলিন ভালোভাবে কাজ করছে না। তো এই ধরনের অনেকগুলো রোগ নিয়ে এই গ্রুপেই ম্যাক্সিমাম টাইপ অফ ডায়াবেটিস আছে, যাকে আমরা বলি ডায়াবেটিস আদার টাইপস। আবারও বেশিরভাগ ক্ষেত্রে এই যে তৃতীয় ধরনের গ্রুপের যে ডায়াবেটিসগুলো, সেগুলো কিন্তু আমাদের হাতে খুব নেই প্রিভেন্ট করা। আর চতুর্থ টাইপ আমরা বলি গর্ভাবস্থার ডায়াবেটিস, অর্থাৎ প্রথমবার জানা গেল প্রেগন্যান্সির সময় যে তার ডায়াবেটিস হয়েছে। এবার এই 3টে বাদ দিয়ে যে ডায়াবেটিস আমি লাস্টে কেন বলছি টাইপ 2 ডায়াবেটিস, না মোটামুটি দেখা গেছে যে 92 থেকে 95% মানুষের যাদের ডায়াবেটিস আক্রান্ত যারা, তাদের এই টাইপ 2 ডায়াবেটিস হয়। আচ্ছা, তো এগুলোর মধ্যে কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস এবং গর্ভাবস্থার ডায়াবেটিস এই দুটো কিন্তু অনেকাংশেই প্রিভেন্টেবল। অনেকাংশে বললাম এই কারণে, কারণ এটা অনেক জটিল। এই যে টাইপ 2 ডায়াবেটিস না, এটা অনেক জটিল ফ্যাক্টরের উপর নির্ভর করে। একদিকে যেমন রয়েছে একটা জিনগত প্রভাব, অন্যদিকে আছে এনভায়রনমেন্ট, অর্থাৎ আমি খাওয়া দাওয়া কিরকম করছি, আমার লাইফস্টাইল কিরকম হচ্ছে, এর ওপর কিন্তু নির্ভর করে কখন ডায়াবেটিসটা হচ্ছে। সুতরাং এই টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমি আবারও বলি যে মোটামুটি 95% যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের যে ডায়াবেটিস, তার কিন্তু একটা বড় সংখ্যাতে আমরা কিন্তু সেটা প্রিভেন্ট করতে পারি, আমরা আটকাতে পারি আমাদের জীবনশৈলী পরিবর্তনের জন্য। সুতরাং সেখানে আমি ঠিক বলবো না তার দোষ রয়েছে, কিন্তু তার হাতে উপায় আছে কিছুটা হলেও অন্তত ডায়াবেটিস আটকানো, অথবা অন্তত ডায়াবেটিসটাকে একটু ডিলে করা, যাতে আমাদের জটিলতা অনেক কম হয়। বেশ, আমরা টেলিফোনে আসবো। তার আগে ঠিক এই জায়গা থেকেই জানি অনেক শ্রোতা বন্ধুই ভাবছেন তাহলে কি করব, উপায়টা কি আছে। উপায়টাতে আসি আগে, যে ঠিক কি কি করলে আমরা একে ডিলে করতে পারি বা তাকে প্রতিরোধ করতে পারি। ঠিক। তো আমাদের হাতে যেটুকু রয়েছে সেটা হচ্ছে একটা তো টাইমলি স্ক্রিনিং, আমি যেটা আগে আলোচনা করেছি, আমরা সময় রুটিন ব্লাড টেস্ট করব 30 বছর বয়স অনওয়ার্ডস, এবং কারোর বছরে একবার নয় 3 বছরে একবার, যদি সুগারটা কারোর একটু বর্ডার লাইন প্রি ডায়াবেটিস রেঞ্জে থাকে তার ক্ষেত্রে হয়তো বছরে একবার। প্লাস যেগুলো আমি বলেছি, কারোর যদি ব্লাড প্রেশার বেশি হয়, কেউ যদি ওবেসিটি থাকে, তার স্থূলতা থাকে, এগুলো হলে কিন্তু তার আগে থেকেই আমরা রুটিন ব্লাড টেস্ট করব। এবং
এটা গেল একটা দিক। দ্বিতীয় কি না, আমাদের জীবনশৈলীর কিছু পরিবর্তন, অর্থাৎ আমরা ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করব। খাবারের যে ক্যালোরিক পরিমাণ যেগুলো থেকে মেনলি আসে, অর্থাৎ কার্বোহাইড্রেটস এবং ফ্যাট, সেগুলোর পরিমাণটা কমিয়ে আমরা চেষ্টা করবো একটু প্রোটিনের পরিমাণ বাড়াতে, একটু শাকসবজি ফল এগুলোর পরিমাণ বাড়াতে, অর্থাৎ ব্যালেন্স ডায়েট। আর তৃতীয় কি না, এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম, রেগুলার ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যায়াম যখন বলি, বিভিন্ন ধরনের আমরা ব্যায়াম করতে পারি। তার মধ্যে ডায়াবেটিস প্রিভেনশনের জন্য 2 ধরনের ব্যায়াম সবথেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এরোবিক, যেটা হচ্ছে খুব সহজ ভাষায় বললে হাঁটা, জগিং, দৌড়ানো, এই ধরনের, সাঁতার কাটা, এই ধরনের ব্যায়ামগুলো। তো এগুলো মোটামুটি আমরা যদি 30 থেকে 45 মিনিট সপ্তাহে অন্তত 6 দিন করতে পারি, বা প্রেফারেবলি 7 দিনই করতে পারি, এটা গেল। এবং এর সাথে সপ্তাহে 3 দিন আমি যদি রেজিস্ট্যান্স ট্রেনিং করি, অর্থাৎ আমার মাসেলগুলোকে যদি আমি কাজ করাই, তাহলেও ডায়াবেটিসও আটকায়। রেজিস্ট্যান্স ট্রেনিং কিন্তু অনেকভাবে করা যেতে পারে। এটা মানেই আমাকে জিমে গিয়ে খুব ওজন তুলতে হবে তা কিন্তু নয়। বাড়িতেও বিভিন্ন ইকুইপমেন্ট আছে, খুব সহজ স্ট্রেচ ব্যান্ডস আছে, তার মাধ্যমে করা যেতে পারে। হালকা একটা ডাম্বেলের মাধ্যমে করা যেতে পারে, অথবা কিচ্ছু না নিয়ে শুধু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কয়েকটা রয়েছে, যেরকম আমি বলতে পারি পুশ আপ, স্কোয়াট, ওয়াল স্কোয়াট, প্ল্যাঙ্ক, সাইড প্ল্যাঙ্ক, ট্রাইসেপস ডিপ, অ্যাবডোমিনাল ক্রাঞ্চ, এই ধরনের কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম রয়েছে যেগুলো কিন্তু রেজিস্ট্যান্স এক্সারসাইজ ভালো করা যায়। সুতরাং এই দুটো ধরনের এক্সারসাইজ সাধারণত ডায়াবেটিস প্রিভেনশনে খুবই হেল্প করে। প্রাণায়াম কি এমন কিছু রয়েছে যার মধ্যে দিয়ে করা যেতে পারে? ঠিক, এই প্রাণায়াম বা এই যোগ ব্যায়াম অন্যান্য ফর্মে, পিওর ফর্মে যোগ ব্যায়াম, এগুলো কিন্তু আমি তৃতীয় স্থানে রাখবো। মানে এই যে এরোবিক এবং রেজিস্ট্যান্স, তার সাথে কেউ যদি এই প্রাণায়াম বা এগুলো করতে পারেন, সেগুলো ডেফিনেটলি হেল্প করে, এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে। কিন্তু আমি বলবো যে এগুলো হচ্ছে এই ধরনের, এই এরোবিক এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজের পরে সময় পেলে আপনি অবশ্যই করুন। এই দুটো, প্রথম দুটো কিন্তু মাস্ট। এবং এই প্রথম দুটো যা বুঝলাম পুরোটাই ঘাম ঝরানো, বেশ কায়িক পরিশ্রম হবে, বেশ কষ্ট হবে, সেই রকম কোনো কিছুর মধ্যে দিয়ে। অর্থাৎ কি এটার সঙ্গে তার মানে ক্যালোরি কমানোটা খুব একটা দিক অবশ্যই রয়েছে, যে এতে কিছুটা ক্যালোরি তো খরচ হয়, কিন্তু এটা শুধুমাত্র তা নয়। এক্সারসাইজ করলে, আমাদের যে এরোবিক এক্সারসাইজ করলে আমাদের কার্ডিও রেসপিরেটরি ফিটনেস অনেক বাড়ে, এবং ডায়াবেটিসের সুগারের মাত্রা দেখা গেছে কমাতে সাহায্য করে। আর রেজিস্ট্যান্স এক্সারসাইজ কি করে না, আমাদের মাসল মাস মেনটেন করতে বা বাড়াতে সাহায্য করে। এবার খাওয়ার পর আমাদের যে রক্তে, স্বাভাবিকভাবেই আমরা যে খাচ্ছি সেখান থেকে তো রক্তে গ্লুকোজ বাড়বে, সেই গ্লুকোজ বাড়াটা ভালো, সেটা তো বিভিন্ন টিস্যুতে ঢুকবে, সেখানে সেই টিস্যুটাকে হেল্প করবে আমাদের সেই টিস্যুতে গিয়ে দেহের বিভিন্ন মেটাবলিজম করতে। কিন্তু যদি সেই সুগারটা যদি টিস্যুতে ঢুকতে না পারে, যার মেইন টিস্যু হচ্ছে মাসেলে যদি ঠিক মতো ঢুকতে না পারে, তাহলে রক্তে এই সুগার বাড়ার মাত্রাটা অস্বাভাবিক বেড়ে যায় খাওয়ার পর, এবং সেখানেই কিন্তু ডায়াবেটিস হওয়ার একটা মেজর কারণ। সুতরাং মাসেল মাস মেনটেন করলে আমাদের খাওয়ার পরে যে সুগার বাড়া, সেটা কিন্তু অনেকাংশেই কমে যেতে পারে। সেই জন্যই গুরুত্বপূর্ণ হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ। আর এই যে আপনি বললেন যে প্রাণায়াম বা ধ্যান, এগুলোতে যদি স্ট্রেস কমে, তাহলে বডি স্ট্রেস হরমোন লেভেল কমে, এবং সেটাও সাহায্য করে কিছুটা সুগার নিয়ন্ত্রণে। বেশ, অনেকটা জানা হলো, বাকিটাও জানবো পরে। তার আগে একটু টেলিফোনে আসা যাক। টেলিফোনে আসার আগে জানিয়ে দিই শ্রোতা বন্ধুদের, যারা রেডিও সেট টিউন করতে একটু দেরি করেছেন, তাদের জন্য শুনছেন আপনারা স্বাস্থ্য জিজ্ঞাসা। স্বাস্থ্য জিজ্ঞাসায় আজকের আলোচনার বিষয় রক্তে সুগার, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা। এবং এ বিষয়ে আজ আমরা কথা বলছি কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তার রানা ভট্টাচার্যের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। এখন তো বয়স আমার প্রায় 70 বছর। তো আমার একটা সব থেকে বড় একটা রোগ হয়েছে, যেটা নার্ভের। আর তার সঙ্গে সুগার একটা করে ট্যাবলেট রেগুলার খাই, ডাক্তারবাবু দিয়েছে। মানে তার সঙ্গে মানে কি, ওটা আরো আগে থেকে ছিল, কিন্তু আমার বর্ডার লাইনে থাকে, আশপাশে একটু বেড়ে যায় একটু কমে যায়, এরকম হয়। এই পজিশনে আমার লাইফস্টাইলটা কিরকম হবে, বা খাওয়া দাওয়া গুলো কিরকম করবো, আর এইভাবে। একদম খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আপনার যা বয়স বলেছেন, একটা জিনিস মনে রাখার, কোনো বয়সে কিন্তু এক্সারসাইজ করব না বা করা যাবে না এটা নয়। অবশ্যই বয়সের সাথে তার বিভিন্ন লিমিটেশন আছে। আপনি যেমন বলেছেন আপনার নার্ভের অসুখ আছে, সুতরাং হয়তো আপনার পক্ষে
30 মিনিট সাঁতার কাটা কিংবা জগিং করা এটা তো সম্ভব নয়, কিন্তু হয়তো এটা হতে পারে যে আপনার পক্ষে হাঁটাটা সম্ভব হতে পারে, আপনি একটা চেয়ারে বসে একটা ওই স্ট্রেচ ব্যান্ড নিয়ে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করা অবশ্যই সম্ভব। তো এই ধরনের রেগুলার ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। খাওয়ার একটা পরিমিতি বা ব্যালেন্স মেনটেন করে আপনার ওজনটাকে যদি আপনি নর্মাল রেঞ্জের মধ্যে রাখতে পারেন এবং পেটে যদি অতিরিক্ত চর্বি জমাটা থেকে আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলেও কিন্তু আপনার দীর্ঘকালীন সুগার কন্ট্রোলে খুবই সাহায্য করবে। সুতরাং আপনি ওষুধের সাথে সাথে এই জিনিসটাও প্যারালালি মেনটেন করবেন। বেশ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি তরুণ ভৌমিক বলছি। বলুন তরুণ বাবু। আর হচ্ছে আমার বয়স 45 বছর। আমার ফাস্টিং সুগার হয়েছিল 170, পিপি হয়েছিল 280। আমি গ্লাইনেস এমআর ট্যাবলেট খেয়েছিলাম দিনে 2 করে 1 মাস, কিন্তু কোনো রেজাল্ট হয়নি। কমেনি বলে ওষুধ খাওয়া ছেড়ে দিই। তার কি করা হলো যে প্রত্যেকদিন সকালবেলা এক্সারসাইজ করা, সপ্তাহে একদিন নিম পাতা গোলমরিচ খাওয়া, চালাকুচো পাতা রস খাওয়া, এবং হোমিওপ্যাথিক একটা ওষুধ ডায়ানিল বলে খাচ্ছিলাম, সেটা খেয়ে দেখলাম পুরো সুগার নরমাল হয়ে গেল। তাহলে বড়ি কেন আমার শরীরে কাজ করলো না, এটাই আমার প্রশ্ন। এটা যেটা বলার যে আপনি একটা ট্যাবলেটের নাম বলেছেন, এবার সুগারে যে একটা ট্যাবলেটই সবার কাজ করবে তা নয়, কারণ সুগারের বিভিন্ন ধরন আছে এবং একটা ট্যাবলেট না করলে বিকল্প করা যেতেই পারে। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের বারবার বুঝতে হবে যে এই যে ডায়েটারি কন্ট্রোল এবং এক্সারসাইজ, এটা কিন্তু শুধু যে ওষুধের বিকল্প তা নয়, এটা পরিপূরকও হতে পারে। অর্থাৎ যার ওষুধ লাগছে সুগারের, তার কিন্তু রেগুলার ডায়েট এবং এক্সারসাইজ করাটা অবশ্যই দরকার। মানে এগুলো কিন্তু যে আমি ওষুধ খেলাম বলে আমি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করবো না, এটা কিন্তু নয়। আবার ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করে কারোর সুগার খুব ভালো কন্ট্রোলে থাকতে পারে, আমি একটু আগেই বলেছি, তাদের ক্ষেত্রে ওষুধের প্রয়োজন নাও হতে পারে যদি তার ব্লাড গ্লুকোজের মাত্রা টার্গেটে থাকে। টার্গেট আমরা এখনো অবধি এক্সাক্ট টার্গেট আলোচনা করিনি, গড়ে আমরা মোটামুটি ধরে নিই HbA1c লেভেল হয়তো 7 বা 6.5 নিচে থাকাটা আমাদের দরকার। তো সেটা যদি কারোর মেনটেন হয় ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করে, তাহলে হবে, কোনো অসুবিধা নেই। এবং অনেক ক্ষেত্রে আমরা সুগার ধরা পড়ার পর প্রথম 3 থেকে 6 মাস ডায়েট এবং এক্সারসাইজ দিই, অনেক ক্ষেত্রে চেষ্টা করি, 2-1 ক্ষেত্রে আমরা একদম প্রথমে ওষুধ দিই। সেটা নির্ভর করে কোন কন্ডিশনের ওপর। তারপর একটা জিনিস বোঝা খুব গুরুত্বপূর্ণ, যে প্রথম 3 থেকে 6 মাস যদি সুগার কন্ট্রোল না হলো ডায়েট অ্যান্ড এক্সারসাইজে, অবশ্যই আমরা তখন সাথে কোনো ওষুধ বা কিছু যোগ করি। কিন্তু মনে রাখতে হবে, তার মানে ওষুধ যোগ করবে না এই নয় যে ডায়েট আর এক্সারসাইজটা এখান থেকে বাদ হয়ে গেল। খাওয়া দাওয়া এক্সারসাইজ চলবে, তার সাথে আমরা ওষুধটা যোগ করি, কেমন? আর আপনার ক্ষেত্রে ওই একটা ওষুধই কেন কাজ করবে, এক ওষুধ যে সবার ক্ষেত্রে কাজ করবে তা নয়, সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেটা কাউকে পার্সোনালি না দেখে বলাটা তো এভাবে উচিত নয়, কিন্তু সেটা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। এবং এটা খুব আনইউজুয়াল নয় যে ওই একটা ওষুধের নাম বলেছেন, একটা ওষুধ দিলেই সবার সুগার কন্ট্রোল হবে, একেবারেই সেটা নয়। কারণ সুগারের বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো বিভিন্নভাবে কাজ করে, এবং এক একজনের ক্ষেত্রে এক একটা ওষুধ প্রযোজ্য হতে পারে। সুতরাং উনি যেহেতু একবার একটি ওষুধ কাজ করেনি বলেই পুরো স্টপ করে অন্যগুলো করেছেন, সেই জন্য হয়তো ডাক্তারবাবুদের কাছে গেলে তিনি চেঞ্জ করে দিতেন এবং অন্য ওষুধটি কাজ করত। এবার একটু আসি চিকিৎসায়। অনেকেরই ধারণা যে একবার যদি ব্লাড সুগার ধরা পড়ে তাহলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, এর থেকে আর পরিত্রাণ নেই। ঠিক ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার নিয়ে এই ধারণাটা মানুষের মধ্যে রয়েছে। ওই শুরুতেই যেটা বলছিলাম, মিথ। এই মিথের মধ্যে মিথ্যে কতটা সত্যি কতটা জানতে চাইব। একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এটা হচ্ছে যে আবারও পুরোটা নির্ভর করছে কিন্তু কি ধরনের ডায়াবেটিস আমি ডিল করছি তার উপর। অর্থাৎ কারুর মনে করুন যে একটা হসপিটালে উনি ভর্তি হলেন, তার আগে কোনোদিন ডায়াবেটিস ছিল না, সেখানে একটা প্রচন্ড স্ট্রেসফুল সিচুয়েশন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা একটা সার্জারি আছে, অনেক সময় দেখা যায় সাময়িক তার সুগার লেভেল স্পাইক করলো, তার দিনে 4 বার করে তাকে ইনসুলিন দিতে হলো বা ইনসুলিন শিরার মধ্যে ইনফিউশন দিতে হলো। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ডিসচার্জের পরে তার সুগার একদম নর্মাল হয়ে গেল এবং সেটা দীর্ঘদিন আর ফিরে এলো না, কোনো ওষুধ খেতেও হচ্ছে না, কিছু খেতে হলো না। কিছু সিচুয়েশন প্রেগন্যান্সি ডায়াবেটিস, সেখানে ডেলিভারির পরে সুগার চলে গেল, অবশ্যই তারপরে ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি অন্যদের থেকে, কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু দীর্ঘদিন সুগার নাও ফিরে আসতে পারে। সুতরাং আমি এক কথায় বলি যে এই যে কার ওষুধ লাগবে দীর্ঘদিন এবং কার লাগবে না, এগুলো কিন্তু নির্ভর করে
তার উপর মানে তার রোগের ধরনের উপর ওষুধ শুরু করা হলো কি হলো না তার উপর কিন্তু নয়। আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি, যেরকম কেউ যদি মনে করুন থাকেন একটা ভয়ানক শীতের দেশে, উত্তর মেরুর কাছে, তো সেখানে তো মানুষজন সারা বছরই শীতের জন্য জ্যাকেট পরেন। আর আমাদের দেশে আমরা শীতের জ্যাকেট পরি কখন না, খুব শীত পড়লে আমাদের ডিসেম্বর জানুয়ারিতে, অথবা আমি কোথাও বেড়াতে গেলাম ঠান্ডার জায়গায় তখন। তার মানে কি এই যে উত্তর মেরুর কাছে যিনি থাকেন, এই জ্যাকেটটা একটা এমন জিনিস যে একবার পরা শুরু করলেই সারা জীবন পড়তে হয়, সেটা তো নয়। তার কারণ হচ্ছে সেই এনভায়রনমেন্ট, অর্থাৎ সেখানে খুবই ঠান্ডা সারা বছর, সেই জন্য সারা বছর তাকে পড়তে হচ্ছে। এখানে ঠান্ডা কখনো কখনো গরম, তো গরমের সময় জ্যাকেট পরার দরকার নেই। সেরকমই আপনার সুগারের কি ধরন, কেন সুগার হয়েছে, কোন পরিস্থিতিতে হয়েছে, তার উপর নির্ভর করবে যে ওষুধ দীর্ঘকালীন লাগবে কিনা। কিন্তু এটাও ঠিক যে একবার সুগার নর্মাল রেঞ্জে এলো, একটা ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে দিলাম, এটা কিন্তু কাজের কথা নয়। তার কারণ সেক্ষেত্রে কিন্তু আবারও সুগার কখন ফিরে আসবে আপনি বুঝতে পারবেন না। সেটা বন্ধ করলে ডাক্তার পরামর্শ নিয়ে বন্ধ করুন। আমরা অনেক সময় ওষুধের ডোজ কমিয়ে কমিয়ে বন্ধ করতে পারি, অনেক সময় একবারেও আমরা ওষুধ বন্ধ করে দিই। এটা সবটাই নির্ভর করছে কোন পরিস্থিতিতে আমরা বা কোন ধরনের সুগার আমরা ট্রিট করছি এবং কাকে ট্রিট করছি তার উপর। বেশ, অর্থাৎ সার্বিক এবং আনুষঙ্গিক নানান বিষয়ের উপর নির্ভর করে যে সুগারটা ঠিক কেমন এবং সে কতদিন ভোগাবে এবং আদৌ তাকে পরাস্ত করা যাবে কি যাবে না সেটা। আমরা আবারও টেলিফোনে আসি। নিশ্চয়ই। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি মেদিনীপুর জেলার সবং থানার আদাশিমলা গ্রাম থেকে মৃত্যুঞ্জয় মান্না বলছি। বলুন মৃত্যুঞ্জয় বাবু। আমার সুগার ধরা পড়ছে 2000 সালে। যখন ধরা পড়ে ফার্স্টে 245 আর পিপি 520, তখন আমি আমার এখানে একজন এমবিবিএস ডাক্তারবাবু ছিলেন, ওনার কাছে আমি গেলাম। উনি ব্লাড টেস্ট করে ওটা ধরলেন, তারপরে আমাকে ওই যে গ্লাইনেস এমএফ ওটা 2 টাইম খেতে দিতে কিছুদিন খাওয়ার পরে সুগার নর্মাল হয়ে গেল। তারপরে ওই ট্যাবলেটে বোধহয় 6-7 বছর আমি সুগার নর্মালেই থাকলাম, কোনো অসুবিধা হলো নি। তারপর সুগার পরপর বাড়তে বাড়তে এমন বাড়লো, এখন সুগার ফাস্টিং 170-75 এবং পিপি 240-45 এরকম অবস্থায় আছে। 3টা ঔষধ ডাক্তারবাবু দিয়েছেন, জেমিনার M1 টিফিনের আগে, তারপরে দুপুরে ভাত খাওয়ার আগে টেনবিন M500, আবার রাত্রে খাওয়ার আগে গ্লাইসিফেজ PG2। এইটা খাচ্ছি, তাতে আমার শরীরে অসুবিধা বলতে 18 সালে হাত ফুটো হয়ে গেল। তাতে আমি গেলাম সত্যসাই বেঙ্গালুর। আচ্ছা, বেশ, বোঝা গেছে আপনার সমস্যাগুলো এবং ডাক্তারবাবু দেখা যাক কি বলেন। ঠিক, এটা খুবই ইন্টারেস্টিং যে একই ওষুধের নাম দুজন বললেন। একজন বললেন তার কিছুই কন্ট্রোল হয়নি, আরেকজন বললেন যে একটা ওই সেম ওষুধ, একই ওষুধ খেয়ে তার দীর্ঘদিন বছরের পর বছর তার সুগার খুব ভালো কন্ট্রোলে ছিল। মানে আমরা যে এই পয়েন্টটা এতক্ষণ আলোচনা করছিলাম যে প্রত্যেকের সুগার একজনের থেকে একজন আলাদা, ঠিক এটা দিয়েই সেটা বোঝা যায়। এটা গেল প্রথম দিক, যে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন বলে, অর্থাৎ একজনের থেকে একজনের ওষুধের রেসপন্স আলাদা হতে পারে, তার টাইপ অফ ডায়াবেটিস এবং তার শরীরের গতি প্রকৃতির উপর নির্ভর করে। 2 নম্বর উনি বললেন যে প্রথম দীর্ঘদিন ওই একটি ওষুধে ভালো থাকার পর তারপরে তার ওষুধের সংখ্যা বাড়ানো হচ্ছে কিন্তু সুগারটা কন্ট্রোল হচ্ছে না। এইখানেই বলার যে এটা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, ওনার যে টাইপের ডায়াবেটিস আছে বলে আমার মনে হচ্ছে শুনে, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমন। অর্থাৎ যত সময় যায় একটা সময়ের পরে কিন্তু ওষুধের প্রয়োজনীয়তা বাড়ে, কারণ সময়ের সাথে সাথে বিটা সেলের কার্যকারিতা যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। তো এক্ষেত্রে কিন্তু একটা জিনিস করণীয়, যে এই যে বারবার বলছি যে সুগার কিন্তু কন্ট্রোল করে ফেলতে হবে, অর্থাৎ 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু আমাকে সুগারটা নামিয়ে ফেলতে হবে। অর্থাৎ আমার যদি মনে হয় যে এই ওষুধটায় কাজ হলো না, আমি সঙ্গে সঙ্গে ওষুধ বাড়াবো, দরকার পড়লে ডায়েট এবং এক্সারসাইজটা আমি রিভিউ করব এবং চেষ্টা করব পরবর্তী 3 থেকে 6 মাসের মধ্যে সুগারটা কন্ট্রোল নিয়ে আসার। এবং তাতে যদি না হয় আমি আবার কিন্তু সেটাকে স্টেপ আপ করবো, আমি খুব তাড়াতাড়ি কিন্তু স্টেপ আপ করবো, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড সুগারটা আমার টার্গেট রেঞ্জে চলে আসে। এর কারণ একটাই, কারণ আমি যদি দীর্ঘদিন সুগার আনকন্ট্রোল রেখে দিই তাহলে কিন্তু সুগার সংক্রান্ত জটিলতা, অন্য যেমন হার্টের একটা জটিলতা, কারোর ক্ষেত্রে সেটা চোখ, কারোর ক্ষেত্রে কিডনি, কারোর ক্ষেত্রে অনেকগুলো অর্গান একসাথে কিন্তু
নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের বারবারই বলছি, টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সুগারটাকে কন্ট্রোলে এনে ফেলা, এবং এখন এত রকম ওষুধের অপশন রয়েছে, ইনসুলিন রয়েছে, যে সুগার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালো কন্ট্রোলে এনে ফেলা যায়। কিন্তু তার জন্য অবশ্যই যার সুগার হয়েছে তারও কোঅপারেশন দরকার, এবং এই ওষুধের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং তার সাথে এই জীবনশৈলীর যেটুকু পরিবর্তন করা সম্ভব সেটা করে অবশ্যই সুগার কন্ট্রোলে এনে ফেলা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং এই আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। ডাক্তারবাবু, ইনসুলিনের কথায় আসি একটু। ইনসুলিন নামেই আতঙ্ক রয়েছে বহু মানুষের, যে যতদিন অবধি ট্যাবলেট খাওয়া হচ্ছে সেটা ঠিক আছে, অর্থাৎ বেশ বিষধর সাপ নয় আর কি, নির্বিষ। কিন্তু যে ইনসুলিন দিতে হলো, রীতিমতো পরিত্রাহী, যে ইনসুলিন প্রথমত নিতেই চান না অনেকে, ওই একই বিষয় যে একবার ইনসুলিন নিলে আমার ইনসুলিন নির্ভরতা তৈরি হয়ে যাবে, এরকম নানাবিধ চিন্তা থাকে। ইনসুলিনের সঙ্গে যে এই ভয়টা, সেই ভয়ের কি আদৌ কোনো কারণ আছে, একটু জানাবেন। ঠিক, উত্তরটা হয়তো একটু লম্বা। তো এই যে আমি একটু আগে ওষুধের কথায় যে ব্যাপারটা উদাহরণটা দিয়েছিলাম, যে উত্তর মেরুতে জ্যাকেট পরার ব্যাপার, ইনসুলিনের ক্ষেত্রে তো একই জিনিস প্রযোজ্য, কারণ ইনসুলিন কিন্তু আর কিছু না, এটা সুগারের আরেকটা ওষুধ একদম। সুতরাং ইনসুলিনের ক্ষেত্রে একই জিনিস, অর্থাৎ তার কি ধরনের ডায়াবেটিস, কোন পরিস্থিতিতে তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে, এগুলোর উপর নির্ভর করবে। যেরকম কারো যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে, তার ক্ষেত্রে পৃথিবীতে এখন অবধি একমাত্র চিকিৎসা ইনসুলিন। তার ইনসুলিন লাগবে, তার দিনে কমপক্ষে 4 বার ইনসুলিন লাগবে, এবং সেটা কিন্তু লাগবেই, মানে ইনসুলিন ছাড়া তার জীবন ধারণ করা সম্ভব নয়, অর্থাৎ সেখানে ইনসুলিনের কোনো বিকল্প নেই। আবার আরো অন্যান্য বিশেষ টাইপের ডায়াবেটিসের মধ্যে কিছু কিছু ফর্ম অফ প্যানক্রিয়াটিক ডায়াবেটিস আছে যেখানে ইনসুলিন লাগে, কিছু কিছু ফর্ম অফ প্রেগন্যান্সি ডায়াবেটিস আছে যেখানে ইনসুলিন লাগতে পারে। তো সুতরাং আবার নির্ভর করছে কিসের উপর। ধরুন প্রেগন্যান্সি ডায়াবেটিস কারোর প্রথমবার হলো, তার প্রেগন্যান্সির সময় ইনসুলিন লাগলো, ডেলিভারির পরে ইনসুলিন প্রয়োজন হলো না। সিমিলারলি কেউ সার্জারির জন্য ভর্তি হলেন, তার একটা ট্যাবলেটে হয়তো সুগার খুব ভালো কন্ট্রোলে আছে, এবার তিনি একটা অপারেশনের জন্য ভর্তি হলেন, যেটা জটিল অপারেশন, বেশ কিছুক্ষণ চললো, হসপিটালে কয়েকদিন ভর্তি থাকলেন, যে কদিন থাকলেন সে কদিন তার ইনসুলিন চললো, বাড়ি যাওয়ার সময় আবার ট্যাবলেট করে দেওয়া হলো। সুতরাং ব্যাপারটা একই, যে এই ইনসুলিন তার চালু হলে তার ইনসুলিন লং টার্ম লাগবে কিনা সেটা নির্ভর করে কেন ইনসুলিন দেওয়া হচ্ছে তার উপর। অর্থাৎ কারোর উদাহরণস্বরূপ বলা যেতে পারে যার 4-5টা সুগারের ট্যাবলেট চলছে, অ্যাডিকুয়েট ডোজে, ঠিকঠাক ডোজে চলছে, তো সেই ডোজেও সুগার কন্ট্রোল হচ্ছে না, তখন কারোর ক্ষেত্রে ট্যাবলেটের সাথে ইনসুলিন দেওয়ার দরকার হতে পারে। সুতরাং ইনসুলিন কিন্তু ট্যাবলেটের বিকল্প নয়। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ট্যাবলেটগুলোই প্রধান চিকিৎসা, তার সাথে আমরা সাপোর্ট হিসেবে ইনসুলিন ব্যবহার করি। আর এবার গেল ইনসুলিন নেওয়ার আতঙ্কের পিছনে, তার একটা খুব অবভিয়াস কারণ, যে ইনজেকশন সূচ ফোটাতে হয়। তো এখানে কিন্তু আশাব্যঞ্জক 2-3টে বিষয় আছে। এক, আপনারা যারা ইনসুলিন নেন তারা জানেন ব্যাপারটা, যে আপনি যখন দেখবেন নতুন সূচ নিয়ে আপনি ইনসুলিন নিচ্ছেন, এটা কিন্তু অ্যাবসলিউটলি পেনলেস, বিন্দুমাত্র ব্যথা লাগে না। সেটা আপনারা যারা ইনসুলিন নেন তারা জানেন, যারা নেন না তারা জানেন না, যারা দেখছেন তারা দেখে ভয় করছে। এক, তার কারণ হচ্ছে এখনকার যে মডার্ন ইনসুলিন সূচ, সেগুলো 4 মিলিমিটার লম্বা, মানে একদম ছোট্ট এবং চুলের মতো। এবং ইনসুলিন নিয়ে আমরা বলি কখনোই যে সূচ ফোটাতে ব্যথা লাগা মানে তার সেই সূচটা পাল্টানোর সময় হয়ে গেছে, অর্থাৎ আমার সূচটা ভোতা হয়ে গেছে। সুতরাং শার্প সূচে, নতুন সূচে নিলে কিন্তু ব্যথা লাগার কোনো প্রশ্নই নেই। এক, দুই, ইনসুলিন যেটা নেওয়া হবে সেটা যখন নেওয়া হচ্ছে না, সেটা খুব ঠান্ডা অবস্থায় নিতে নেই। যদি আপনি ফ্রিজে ইনসুলিন রাখেন, ফ্রিজে ইনসুলিন রাখাও সবার ক্ষেত্রে দরকার হয় না, যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে বের করে সেটা রুম টেম্পারেচার নিয়ে এসে নেবেন, তাহলেও সেটা কিন্তু ওই ঠান্ডার যে পেইন সেটা হবে না। সুতরাং এটা গেল একটা দিক, অর্থাৎ ইনসুলিন ইনজেকশন বেশিরভাগ ক্ষেত্রেই পেইনলেস, সঠিক পদ্ধতিতে নিলে। আপনি ডাক্তারবাবু থেকে ইনসুলিন নেওয়ার সঠিক পদ্ধতি শিখে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, দুই হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ইনসুলিন নিলেই সবার যে দিনে 2 বার 3 বার 4 বার লাগবে এরকম নয়, এটা নির্ভর করছে কি ধরনের ইনসুলিন। যেমন টাইপ 1 ডায়াবেটিসে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দিনে 4 বার ইনসুলিন নিতে হয়, কোনো ক্ষেত্রে হয়তো 3 বার ইনসুলিনও চলে। আবার কারো টাইপ 2 ডায়াবেটিস এমন আছে যার দিনে একটা বেসাল ইনসুলিন রাত্রের দিকে নিলেই কাজ হয়ে গেল, ট্যাবলেট চলছে, সাথে আমি একটা জাস্ট রাত্রে ইনসুলিন নিলাম। আবার এখন জাস্ট 2-3 মাস, 1-2 মাস আগেই আমাদের হাতে এসছে ওয়ান্স আ উইক ইনসুলিন, অর্থাৎ এটা একটা টাইপ অফ বেসাল ইনসুলিন, যে ট্যাবলেট চলছে, সপ্তাহে একটা করে আমি ইনসুলিন ইনজেকশন নিচ্ছি। আচ্ছা, ট্যাবলেট চলছে আর সঙ্গে ওটা, হ্যাঁ, ওই যে বললাম যে ইনসুলিন টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সাপোর্ট, প্রাইমারি থেরাপি অনেক ক্ষেত্রেই নয়। প্রাইমারি থেরাপি আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই টাইপ 2 ডায়াবেটিসের ট্যাবলেট, এবং আমাদের যদি মনে হয় যে ট্যাবলেট অ্যাডিকুয়েট কাজ হবে না,
তখন তার সাথে সাপোর্ট হিসেবে ইনসুলিন। সুতরাং ইনসুলিন নিয়ে কিন্তু অ্যাপারেন্টলি জিনিসটা দেখতে ভয় হলেও আতঙ্কের কোনো কারণ নেই। এখনকার যে ধরনের ইনসুলিন সূঁচ বা যা পাওয়া যায়, সেলফ ইনজেকশন অর্থাৎ নিজে ইনসুলিন ইনজেক্ট করুন। খুব বিরল ক্ষেত্রে কেউ চোখে একদম দেখতে পান না, কারোর সিভিয়ার আর্থ্রাইটিস আছে, স্ট্রোকের জন্য হাত প্যারালিসিস হয়ে গেছে, এই কয়েকটা খুব বিরল ক্ষেত্র ছাড়া ইনসুলিন যারা নেন প্রত্যেকে ইনসুলিন নিজে নিতে পারবেন এবং সঠিক পদ্ধতি নিলে কিন্তু এটা একদমই পেইনলেস অর্থাৎ ব্যথা লাগে না। তো ইনসুলিন নিয়ে অকারণ আতঙ্কিত হওয়ার কারণে, ইনসুলিন সব ডায়াবেটিস রোগীদের লাগবে না, যা লাগবে তা নিলেও কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় ব্যাপারটা নয়। নানান রকম ওষুধ রয়েছে যাদের সাইড এফেক্টস কিছু থাকে এবং দীর্ঘদিন নেওয়ার ক্ষেত্রে মানুষের ভয়ও থাকে যে এটা অনেকদিন নিলে কোনো একটা সাইড এফেক্ট হতে পারে কিনা। সুগারের ওষুধ দীর্ঘদিন যদি কোনো মানুষকে খেয়ে যেতে হয় বা ইনসুলিন তাও যদি নিতে হয়, সেক্ষেত্রে কি এর কোনো সাইড এফেক্ট আছে যে অনেক দিন ওষুধ খাওয়ার জন্য এটা হলো? এবার সুগার ওষুধের ক্ষেত্রে একটা খুব পিকিউলার ব্যাপার আছে। অবশ্যই যে কোনো ওষুধ তার সাইড এফেক্ট থাকতেই পারে। ইনফ্যাক্ট ওষুধ কেন, যা কিছু জীবনে আমরা করি প্রত্যেকের সাইড এফেক্ট থাকতে পারে। মানে এই যে আমরা রেডিও স্টেশনে এসছি, এই যে গাড়িতে বা ট্রেনে বাসে করে যেভাবেই এলাম, আমি হেঁটে তারপর আমরা ঢুকলাম, তো এমন তো হতে পারে যে ওঠার সময় রাস্তাটা হোঁচট খেয়ে কেউ পড়তে পারেন, কি কেউ আসার সময় একটা বাইকে হয়তো তার হাতের পেছনে একটা ধাক্কা দিয়ে দিল, তার ব্যথা লাগলো। তো আমি যদি বাড়িতে থাকতাম, আমরা যদি এখানে না আসতাম, বা কেউ অফিসে যাচ্ছেন, কাজের জায়গায় না গেলেন, বাড়িতে থাকতেন, তাহলে তো তার সেইটা ধাক্কা লাগার কোনো সম্ভাবনাই থাকলো না। সুতরাং অবশ্যই সেটার সাইড এফেক্ট আছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে ওষুধ বা যে কিছু যা কিছু দিতে বা এক্সারসাইজ সবকিছুই চেষ্টা করি যে সাইড এফেক্ট এবং বেনিফিট এর মধ্যে ব্যালেন্সটা করা। অর্থাৎ আমরা যখন দেখি যে একজনের ক্ষেত্রে একটা ওষুধ বা একটা এক্সারসাইজ তার সম্ভাব্য যে বেনিফিট সেটা সম্ভাব্য রিস্কের থেকে বেশি, তবেই আমরা সেটা ব্যবহার করি। অর্থাৎ এটা না দেওয়ার জন্য তার যে রিস্ক হবে, সেই ওষুধের সাইড এফেক্টের রিস্ক তার থেকে অনেক কম এবং ওষুধ দেওয়ার বেনিফিট বেশি, তবেই আমরা সাধারণভাবে সেই ওষুধটা চুজ করি। এটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে লং টার্ম এফেক্ট। সুগারের ওষুধের বেশিরভাগ ক্ষেত্রে যে সাইড এফেক্টগুলো হয় সেগুলো কিন্তু শর্ট টার্মে হয়, লং টার্মে সাইড এফেক্ট কিন্তু তুলনায় কম। এর একটাই কারণ প্রত্যেকটা সুগারের ওষুধ যখন আসে আমাদের হাতে, তার আগে দীর্ঘ রিসার্চের পথ পেরিয়ে আসে এবং সেখানে বিভিন্ন রকম স্টাডি করা হয় এবং যখন ওষুধ ব্যবহার হয় তখন একটা কন্টিনিউয়াস সার্ভেলেন্স চলতে থাকে এবং সেখানে কিন্তু সবসময় সাইড এফেক্ট পিক করাটা অনেক সহজ। এই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার ফলে আমাদের জানা গেছে যে এই যে বিশেষ করে হার্ট এবং কিডনি এর ড্যামেজ কিন্তু লং টার্ম ডায়াবেটিসের ওষুধে হয় না। এটা কিন্তু জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ। একেবারেই হয় না, কারণ এই দুটো হলে কিন্তু সেই ওষুধ মার্কেটে আসবেই না, আমরা সেই ওষুধ ইউজ করার সুযোগই পাবো না। তার কারণ এই ওষুধগুলো ব্যবহারই করা হয় ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা এড়ানোর জন্য। সুতরাং আরবার টেস্ট করে দেখানো হয় যে এইগুলো রয়েছে কিনা। এবার দেখুন, কিছু কিছু সাইড এফেক্ট কিছু কিছু ওষুধে খুব কমন, যেরকম সুগার ফল করা, সেটা আমাদের খুব কমন হচ্ছে সালফোনাইলিউরিয়া টাইপের যে গ্রুপ অফ ট্যাবলেটস, সেই ট্যাবলেটে কিছু কিছু টাইপের ইনসুলিন যেগুলো প্র্যান্ডিয়াল ইনসুলিন খাওয়ার আগে নিতে হয়, সেই ধরনের ইনসুলিনে সেগুলো সুগার ফল করার চান্স একটু বেশি। আবার সুগারের কিছু কিছু ট্যাবলেট যেরকম মেটফর্মিন, যেরকম GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, যেরকম DP4 ইনহিবিটর, SGLT ইনহিবিটর, গ্লিটাজোন ইত্যাদি গ্রুপের ওষুধে কিন্তু সুগার ফল করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, অত্যন্ত বিরল। কেমন অন্য সাইড এফেক্ট যদি আমি বলি, যে কিছু কিছু এরকম GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টের কথা আমি যদি বলি, তো সেক্ষেত্রে যেরকম একটা কমন সাইড এফেক্ট হচ্ছে গা গুলোনো, বমি ভাব, খিদে কমে যাওয়া, যেগুলো অনেক সময় সময়ের সাথে সাথে কমে আসে। তো এগুলো এক্সপেক্টেড সাইড এফেক্ট। তো এই জন্য আমরা ট্যাবলেট হোক, ইনজেক্টেবল ইনসুলিন হোক বা ইনজেক্টেবল GLP-1 বা ডুয়াল অ্যাগনিস্ট, এখন যে আরো নতুন ওষুধ সুগারে বেরিয়েছে, এগুলো আমরা ব্যবহার করি এভাবেই যে সম্ভাব্য তার বেনিফিট, সম্ভাব্য লাভ তার সম্ভাব্য ক্ষতির থেকে অনেক গুণ বেশি, তবেই আমরা সেই ওষুধটা ব্যবহার করি। এবার দেখা গেল কারুর ক্ষেত্রে, খুব বিরল ক্ষেত্রে, যে একটা ওষুধে যেটাতে 1000 জনের সাইড এফেক্ট হলো না, একজনের মনে হচ্ছে রেয়ারলি হলো, তার জেনেটিক মেকআপের জন্য। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় সেই ওষুধটা দিতে পারি না। মেটফর্মিনে অনেকেই পেটের এত প্রবলেম হয় যে সামান্য একটা ডোজই তিনি খেতে পাচ্ছেন না। আবার অনেকে 2 গ্রাম করে খাচ্ছেন, তাদের কিছুই সমস্যা হচ্ছে না, তাহলে দিব্যি বছর বছর খেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় সেটা চেঞ্জ করি। কিন্তু আবারও বলি যে সাধারণভাবে লং টার্ম এফেক্ট অর্থাৎ কিডনি, হার্ট, নার্ভ, লং টার্ম সুগার ওষুধের ইউজে এগুলো কিন্তু সে ট্যাবলেটই হোক বা ইনসুলিন হোক, এগুলোর কিন্তু সম্ভাবনা বাড়ে না। সুতরাং
ওষুধ অর্থাৎ দীর্ঘদিন ধরে খাওয়ার সত্ত্বেও এই ওষুধগুলির আলাদা করে কিন্তু হার্ট বা কিডনি এগুলোকে খারাপ করে না। আবার দীর্ঘদিন ধরে আনট্রিটেড থাকলে বা দীর্ঘদিন ধরে সুগারকে পুষে রাখলে ঠিক এই অঙ্গগুলোই আমরা যতদূর জানি বিকল হতে থাকে। একদম। একটু যদি জানান যে সুগার যদি আমরা নিয়ন্ত্রণে না রাখি এবং আমার সুগার হয়েছে জানা সত্ত্বেও ও কিছু হবে না থাক, এই যে একটা ধারণা আমাদের মধ্যে অনেকের আছে যে এটা কোনো ব্যাপার না, এইভাবে সুগারকে যদি আমরা নিয়ন্ত্রণে না রাখি, আমরা যদি আনট্রিটেড অবস্থায় ফেলে রাখি, সেক্ষেত্রে আমাদের শরীরের কি কি বড় ধরনের ক্ষতি সে করে ফেলতে পারে। একদম। সুতরাং আবারও সে আগের জায়গায় আসি যে আমি আগেও বলেছি যে সুগারে অনেকেরই তো লক্ষণ থাকবে না, সুগার বেড়ে থাকলে কারুর কারুর থাকবে, ঠিক আছে, তাদের সুগার কন্ট্রোল করে লক্ষণ কমে গেল। কিন্তু আমাদের প্রধান গুরুত্ব হচ্ছে যে সুগারের দীর্ঘমেয়াদী যে কমপ্লিকেশন আমি যে একটু আগে আলোচনা প্রথম দিকে করেছিলাম সেইগুলো রিস্ক কমানো। অর্থাৎ কি কি ড্যামেজ হতে পারে না, আবারও বলছি, মাথার চুল থেকে পায়ের নখ অব্দি বিভিন্ন অর্গানের ড্যামেজ। আমি সবগুলো তার মধ্যে বলাও সম্ভব নয় এই স্বল্প সময়। যেগুলো কমন সেগুলো বলতে পারি। যেরকম চোখের ক্ষেত্রে সেটা হচ্ছে রেটিনোপ্যাথি। তো রেটিনোপ্যাথি অর্থাৎ চোখের যে পেছনের পর্দা তার ড্যামেজ হওয়া, সেটা খুব কমন, এবং সেটা আমি বলেছি অন্ধত্বের একটা খুব কমন কারণ। সিমিলারলি পায়ের নার্ভ ড্যামেজ হয়ে পায়ে কোনো ঘা হওয়া খুব কমন, এবং পা বুঝতে পারেন না অনেকে, এবং তা থেকে কিন্তু পা কেটে বাদ যায়। এবং যেটা বলেছি যে অ্যাক্সিডেন্টের পরে এটা দ্বিতীয় কমন কারণ। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যেটা যেরকম আমরা জানি যে কমন রিস্ক ফ্যাক্টর যেরকম তার কোলেস্টেরল বেশি, তার প্রেশার বেশি, সেরকম সুগার বেশি, সেটাও কিন্তু হার্ট অ্যাটাক হওয়া এবং হার্টের ড্যামেজ হওয়া, হার্টের পাম্পিং ফাংশন কমে যাওয়া, সেগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। ঠিক সেভাবেই আমরা বলতে পারি যে কিডনির ক্ষেত্রে আমরা বলবো ডায়াবেটিস হচ্ছে, আবারও বলেছি যে মেজর রিস্ক ফ্যাক্টর। অর্থাৎ 60% মানুষ যার ডায়ালিসিস হচ্ছে সেটা কিন্তু হচ্ছে ডায়াবেটিস সংক্রান্ত কিডনির জটিলতার জন্য, এবং যেটা কিন্তু অনেকাংশে প্রিভেন্টেবল। এই যে কমপ্লিকেশন, সেক্সুয়াল ডিসফাংশন, এই ধরনের যে কোনো সাইড এফেক্ট আমরা যেগুলো আলোচনা করছি, বারবার ইনফেকশন হয় আমাদের দেশে, এটাও খুব কমন। যে স্কিনে ইনফেকশন হলো, লাংসে হলো, অন্যান্য অর্গানে হলো, সেটাও আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে অনেক গুণ সেই রিস্ক বেড়ে যায়। তো এই সব কমপ্লিকেশনগুলো কিন্তু অনেকাংশে কন্ট্রোল করা সম্ভব আমরা যদি ব্লাড গ্লুকোজকে ভালো কন্ট্রোলে রাখি, এবং তার সাথে আনুষঙ্গিকভাবে আমরা যদি ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলও যথাযথ কন্ট্রোল করি, তাহলে কিন্তু এই জটিলতাগুলো অনেকাংশে মানে অ্যাভয়েড করা সম্ভব। বেশ, আমরা টেলিফোনে আসি, আরো একবার কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন বলুন হ্যাঁ, বলুন। বলছি যে সুগার আমার ফাস্টিং এ 110 থেকে 15 থাকে, আর খাওয়ার পর যেটা হয় সেটা ওই 140 মতো হয়। আর আমার বয়স 62, তাহলে এটা কি সুগার হচ্ছে না প্রি সুগার? একদম, আপনার প্রশ্নের বোঝা যাচ্ছে যে আপনি তো কোনো ওষুধ টষুধ কিছুই ব্যবহার করেন না। আপনি জানতে চাইছেন যে খালি পেটে 115 থেকে 120 এরকম রেঞ্জে আপনার সুগার, এবং খাওয়ার পরে 140-এর আশেপাশে। তো অবশ্যই এটা কিন্তু ডায়াবেটিস বলা যাবে না, এটা প্রি ডায়াবেটিস, অর্থাৎ যে প্রাক ডায়াবেটিস হওয়ার রিস্ক আপনার বেশি, কিন্তু এখনই কিন্তু আপনার ডায়াবেটিস হয়ে গেছে এটা বলা যাবে না। সুতরাং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলি যে ওষুধ লাগবে না। ওষুধ খুব বিরল কিছু কিছু ক্ষেত্রে লাগে, কিন্তু প্রি ডায়াবেটিসটা যে আমাদের মেনলি যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে জীবনযাত্রার পরিবর্তন, অর্থাৎ রেগুলার এক্সারসাইজ, ব্যালেন্স ডায়েট, যাতে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের পেটের চর্বি কম থাকে, ভুঁড়ি যাতে না হয়ে যায়। এইগুলো যদি আমরা রেগুলার করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস আসার সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকাংশে কমে যাবে। ডাক্তারবাবু, একদম শুরুটা করেছিলাম যেটা দিয়ে, সেই প্রশ্নে আসবো এবার, যে একবার ডায়াবেটিস হয়েছে এটা জানার পরেই রীতিমতো একটা গেল রব ওঠে যে আমার জীবন থেকে সব চলে গেল। বাঙালিদের ক্ষেত্রে তো রসগোল্লা গেল মানে আর কি রইল জীবনে বাকি। ডায়াবেটিস বা সুগার হওয়া মানে মিষ্টি খাওয়া পুরো বন্ধ করে দিতে হবে, এবং তার সঙ্গে আরো অনেক কিছু আমরা কিছু জানি, কিছু পরামর্শ হিসেবে অযাচিতই অনেকে এসে দিয়ে যান। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ডায়াবেটিস ধরা পড়ার পর অথবা প্রাক ডায়াবেটিস পর্যায়ে রয়েছি, সেই অবস্থা থেকে আমাদের ডায়েটে কি কি পরিবর্তন আনতে হবে? একদম ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেকবারই ডায়েটের প্রসঙ্গ এনেছি, কিন্তু ডিটেলে আমরা তার মধ্যে ঢুকিনি। ঠিক, এই ডায়েট কিন্তু ডায়াবেটিসের চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কিন্তু এখানে প্রথমে আমি যেটা বলে রাখি, যেটা খুব জানা দরকার, যে ডায়াবেটিক ডায়েট
এরকম কোনো কথা আমরা ব্যবহার করি না, কিন্তু এই একেবারেই কথাটা আমরা করি না। বেশ শুনি। হ্যাঁ, কিন্তু এই ধরনের টার্ম কিন্তু নেই ডাক্তারি শাস্ত্রে, আচ্ছা। এখন একেবারে নেই। তার কারণ এটাই যে ডায়াবেটিসের জন্য স্পেশাল ডায়েট বলে কিছু হয় না। হুম ডায়াবেটিসের জন্য যেটা দরকার সেটা হচ্ছে, আমি বারবার দেখবেন আমি যখন এতক্ষণ ধরে যে ডায়েট যতবার বলেছি, আমি বারবার ব্যালেন্স ডায়েট, সুষম ডায়েট, সুষম খাদ্যাভ্যাস, আমি বারবার এই কথা বলেছি। একবারও কিন্তু ডায়াবেটিক ডায়েট কথাটা বলিনি বা ডায়াবেটিসের জন্য ডায়েট বলিনি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের কি খাওয়া উচিত আমি যদি এক কথায় বলতে হয়, সেটা হচ্ছে যে তার বয়সে, তার হাইটে, তার বডি ওয়েটে যার ডায়াবেটিস নেই তার যা খাওয়া উচিত আপনারও তাই খাওয়া উচিত। এটা গেল খুব সহজভাবে। তার মানে কি এই যে আমি তাহলে যা খুশি খেতে পারি? একদমই নয়। যার ডায়াবেটিস নেই তিনিও কিন্তু যা খুশি খাওয়া উচিত নয়, তাতে তার ভবিষ্যতে অনেক হেলথ রিস্ক বাড়ে। অর্থাৎ তাহলে ব্যালেন্স ডায়েটটা আবারও আমি ফিরে আসছি, তার অনেকগুলো প্রিন্সিপাল আছে। তা খুব সহজভাবে বলতে গেলে ব্যালেন্স ডায়েট এমন হবে যেটা তার বডি ওয়েট তার সঠিকভাবে মেনটেন হয়। অর্থাৎ আমাদের বিএমআই যেটা খুব কমনলি আমরা মাপি, সেটা 18.5 থেকে 23-এর মধ্যে যদি থাকে খুব ভালো। আরো গুরুত্ব আমরা আজকাল দিই পেটে চর্বি, অর্থাৎ সেটা মহিলাদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার এবং পুরুষদের ক্ষেত্রে 90 সেন্টিমিটারের বেশি যেন না চলে যায়। এটা গেল ওজন সংক্রান্ত দিক। তার উপর আমরা ক্যালোরিটা অ্যাডজাস্ট করব। আর খাওয়ার কি কি জিনিস খাবো সেটা আমরা কি করে অ্যাডজাস্ট করব না, আমাদের যে 3টে মেজর মিল আছে, অর্থাৎ জলখাবার, দুপুরের খাবার এবং রাত্রের খাবার, তার যে কম্পোজিশন সেটা রাফলি এরকম হবে যে আমি যদি একটা প্লেট বা একটা থালা আমি ভেবে নিই, তাকে আমি ভাগ করব 3টে ভাগে। একটা অর্ধেক ভাগ, আর বাকি যে অর্ধেক রইল সেটা আরো অর্ধেক, অর্থাৎ কোয়ার্টার, মানে 1/4 আর বাকিটা হাফ। তো এই 1/4 থাকবে আমাদের কার্বোহাইড্রেট, অর্থাৎ ভাত, রুটি, আলু, চিড়ে, মুড়ি, এই ধরনের খাবারগুলো। কেমন? আর যে 1/4 করেছি সেখানে কি থাকবে? সেখানে মেইনলি প্রোটিন জাতীয় খাবার থাকবে। অর্থাৎ সেখানে কেউ যদি আমিষ খান তাহলে মাছ, ডিম, মাংস, কেউ যদি নিরামিষ খান তাহলে তার ক্ষেত্রে কিছুটা হলেও সয়াবিন, যেটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, অথবা ছানা, পনির, এই ধরনের খাবারগুলো গেল ওই বাকি 1/4 মধ্যে। আর অর্ধেক থালা মেজর যে আমি ভাগ করেছি সেটা হবে সবজি। অর্থাৎ আমি যে পরিমাণ ভাত বা রুটি বা মুড়ি বা চিঁড়ে খাবো মেন ডায়েটে, তার দ্বিগুণ সবজি খাবো এবং তার সম পরিমাণ আমি প্রোটিন খাবো। মাছ, ডিম, মাংস হতে পারে, বা নিরামিষের মধ্যে সয়াবিন বা পনির বা অন্যান্য প্রোটিন জাতীয় যেগুলো থাকে। ডাল কিছুটা, ডালে অবশ্য ইন্টারেস্টিং পার্ট, ডালের বেশিরভাগটাই কার্বোহাইড্রেট, ওটা কিন্তু প্রোটিন শুধু নয়। আমরা তো জানি ডাল মানে প্রোটিন। না, একদম নয়। ডালে অবশ্যই ভাতের থেকে বা রুটির থেকে একটু বেশি প্রোটিন থাকে, কিন্তু ডাল যদি আমি ধরি তাতে যা পরিমাণ প্রোটিন থাকে তার ডাবল কার্বোহাইড্রেট থাকে। তার মানে ডাল খাবো না একদম নয়, কিন্তু ডাল মানে শুধু প্রোটিন খাচ্ছি সেটাও না। আমি ব্যালেন্সড খাবারের মধ্যে ডাল থাকবে, ভাত থাকবে, সবই থাকবে আমাদের, কিন্তু কোনোটা বাদ দেওয়া দরকার নেই। এইটা গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ, পোরশনটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যতটা সবজি খাবো সেটা যেন ভাতের ডাবল হয়, অর্থাৎ ভাতের সমান পরিমাণ আমি যেন প্রোটিন জাতীয় খাবার খাই। এবং তেলের পরিমাণ খুব গুরুত্বপূর্ণ, এটা যেন অতিরিক্ত না হয়। যে আমরা বলি গড়ে পার হেড মাসে একজনের 600 ml 600 গ্রাম আমি তেল লাগবে, মোটামুটি গড়ে এটা ধরি। তার বেশি তেল মানে কিন্তু অতিরিক্ত খাওয়া। কেমন? আর বাকি যে মিষ্টিগুলোর কথা বললেন, রসগোল্লা ইত্যাদি মিষ্টি, এগুলো কি খাওয়া যাবে না? অবশ্যই যাবে। এগুলো আবারও নির্ভর করছে কি ধরনের সুগার, তার কতটা ওজন রয়েছে, তার কি আনুষঙ্গিক কমপ্লিকেশন কি আছে, তার উপর নির্ভর করছে। টাইপ 1 ডায়াবেটিস কোনো বাচ্চার আমি যদি বলি মিষ্টি খাবে, সে একটু ইনসুলিন ডোজ বাড়িয়ে এটা মিষ্টি খেতেই পারে। টাইপ 2 ডায়াবেটিস যার রয়েছে, কারুর ক্ষেত্রে আমরা অনেক সময় বলি রাতে আপনি একটা মিষ্টি খেয়ে ইচ্ছে হলে খান, অবশ্যই আপনাকে সেই পরিমাণে ভাত, রুটি বা মুড়ি আপনি রাত্রে যেটা খাচ্ছেন সেটার পরিমাণ কমিয়ে আনুন, সবজিটা তার সাথে রাখুন এবং প্রোটিন খাবারটা, মানে কার্বোহাইড্রেটটাকে রিপ্লেস করে মিষ্টি দেওয়া যেতে পারে। একদম, কারণ মিষ্টিটা একরকম কার্বোহাইড্রেট। হ্যাঁ, এবার অতিরিক্ত আমি তাই বলে রোজ মিষ্টি খাবো সেটা তো নয়, কারণ মিষ্টিতে আমাদের চিনি থাকে। এই চিনি, গুড়, মধু, এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এগুলো আমরা চেষ্টা করব যতটা অ্যাভয়েড করার। তার মানে কি এগুলো ব্যান্ড লাইফ থেকে? একদমই নয়। আপনি বুঝে খান যে এগুলো আমি মাঝে মধ্যে খাবো, তাহলে আমি অন্যান্য যে কার্ব খাচ্ছি কার্বোহাইড্রেট সেগুলো আমি একটু কমিয়ে দেবো। কিন্তু অবশ্যই আমি রেগুলার এই চিনি, গুড়, মধু, এগুলো আমি রেগুলার বেশি পরিমাণে খাবো না।
এগুলো যতটা সম্ভব আমি কম করার চেষ্টা করব। আমরা একদম শেষে এসে গিয়েছি, একটু আসি ছোটদের কথায়, মানে পুরো আলোচনাটাই আমাদের বড়দেরকে নিয়েই হয়েছে। ছোটদের, শিশুদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে কি? একদম, শিশুদের কিন্তু ডায়াবেটিস হতে পারে একদম 1 মাস বয়স থেকে, আমরা দেখেছি, যদিও সেটা খুব বিরল। তাকে আমরা বলি নিওনেটাল ডায়াবেটিস। 1 মাসের বয়স বা তার আগেও কারো সুগার চলে আসতে পারে। আর যেটা আমরা বাচ্চাদের মধ্যে দেখি কমনলি, টাইপ 1 ডায়াবেটিস, যেটা সাধারণত খুব কমনলি 7, 8, 9, 10 থেকে শুরু করে 15 বছর বয়স এর মধ্যে কমনলি হয়। তার আগেও হতে পারে, অর্থাৎ 1 বছর 2 বছরের বাচ্চার হতে পারে, 80 বছরের কারোর হতে পারে টাইপ 1 ডায়াবেটিস। কিন্তু মোস্ট কমনলি হচ্ছে এটা ওই বয়ঃসন্ধির আশেপাশের সময়। আর এখন আমরা গত 15 বছর 10-15 বছর ধরে যেটা অবজার্ভ করছি, যে স্কুলের বাচ্চাদের ওই পেরিঅ্যাডোলেসেন্ট এজ গ্রুপে যেটা ক্রমশ কমন হচ্ছে, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা হচ্ছে বাচ্চাদের খুব দ্রুত জীবনশৈলী পরিবর্তন, অর্থাৎ খেলাধুলা বন্ধ হয়ে যাওয়া, যেটা আমাদের ছোটবেলায় খুবই ছিল, জাঙ্ক ফুডের পরিমাণ বেড়ে যাওয়া এবং ক্যালোরিক ইনটেক ওভারঅল বাড়া, বাড়িতে খাবারে, বাইরের খাবারে, স্কুলেও ক্যান্টিনে কোনো কোনো ক্ষেত্রে খাবারে, যেগুলো ক্যালোরি পরিমাণ বেশি। এবং আপনারা দেখবেন এখন স্কুলে গেলেই বুঝতে পারবেন যে বাচ্চাদের মধ্যে স্থূলতা কতটা বেড়ে গেছে। এবং সেই কারণে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আমরা যেটা আগে খুবই কম দেখতাম বাচ্চাদের, সেটা কিন্তু এখন ক্রমশ বাড়ছে, খুব তাড়াতাড়ি বাড়ছে। এবং সেটা এখন দেখা যায় টাইপ 1 ডায়াবেটিসের প্রায় সমান সমান হয়ে গেছে। আমি যদি ধরি 14-15 বছর বয়সে গিয়ে, সেখানে প্রায় টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস প্রায় সমান সমান। সুতরাং এইটা কিন্তু অনেকাংশেই প্রিভেন্টেবল, এবং এই সুস্থ জীবনযাত্রা এটা কিন্তু ছোটবেলা থেকেই শুরু করতে হবে। হাতে আর 1.5 মিনিট, এই 1.5 মিনিটে সুস্থ জীবনযাত্রার জন্য আমরা কি কি করব, কি কি করব না, ওভারঅল জানতে চাই। একদম, প্রথম কথা, আতঙ্কিত হবেন না। ডায়াবেটিস হয়েছে মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডায়াবেটিসের এখন অনেক চিকিৎসা রয়েছে। 1, 2 হচ্ছে আমি ডায়াবেটিসের ট্যাবলেট খাবো বা ইনসুলিন নেবো মানে আমি যে ডায়েট এক্সারসাইজটাকে বাদ দেবো তা নয়। এগুলো একে অন্যের পরিপূরক, সব ক্ষেত্রে যে বিকল্প তা কিন্তু নয়। আর কারোর যদি প্রি ডায়াবেটিস থাকে বা অন্যান্য কারণে ডায়াবেটিস হওয়ার রিস্ক বেশি থাকে, তিনি বারবার স্ক্রিনিং করুন এবং জীবনযাত্রার পরিবর্তন করে ডায়াবেটিস প্রিভেন্ট করুন। এই সব মিলিয়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকেও এত সুন্দর করে আমাদের সবটা বুঝিয়ে বললেন। শুরুতে যে ভয়টা নিয়ে বসেছিলাম অনুষ্ঠানের, আমার তো ছিলই, শ্রোতা বন্ধুদেরও ছিল, জানি অনেকটাই কাটলো। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। নমস্কার। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তার রানা ভট্টাচার্য। ডায়াবেটিস নিয়ে জানলাম অনেক কিছু। সুগারকে ভয় পাওয়ার যে খুব একটা প্রয়োজন আছে তেমন নয়, তবে নেহাতি ভয় না করলে ভয়ের বিষয় তখনই হবে। সুতরাং আসুন ডাক্তারবাবুর কথা অনুযায়ী ঠিক যেমনটা বললেন, যেমনটা জানলাম, মেনে চলি সেগুলো। যদি মানতে পারি তাহলে সুস্থ জীবন আমরা প্রত্যেকে পেতে পারি। ভালো থাকুন সকলে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।